আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হবে যার যার বিদ্যালয়ে। এবার কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না, ঠিক আছে? তো আমরা এই নমুনা প্রশ্নের সমাধান করে দিচ্ছি। আমরা গত পর্বে এখানে 15টা এমসিকিউ প্রশ্ন ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে এই পর্বটা দেখে নিতে পারবে। আমরা হচ্ছে এই 15টা এমসিকিউ, যেহেতু গণিতের এমসিকিউ, একেবারে ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। সো প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু চাইলেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব এক কথায় উত্তর দাও, এরকম 10টা প্রশ্ন রয়েছে। সেই 10টা প্রশ্ন নিয়ে, এটা হচ্ছে পর্ব 2। এই 10টা প্রশ্ন তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবো এখানে অঙ্কগুলো করে করে। খেয়াল করো, আমাদের এরকম 10টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা এক করে 10 নাম্বার। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে 16 নাম্বার, 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় যদি বিক্রি করি তাহলে আমাদের শতকরা কত টাকা লাভ হবে। এটা হচ্ছে যতটুকু শর্টে করা যায়। দেখো, 40 টাকা কিনে যদি 50 টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ হচ্ছে কত? আমাদের লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তার মানে কত? 50 টাকা বিক্রি মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 40, লাভ হচ্ছে 10 টাকা। এখন ক্রয় মূল্য ছিল কত? 40, তাহলে 40 টাকা লাভ হয়ে কত? 10 টাকা। কথাগুলো লিখলাম না, যেহেতু 1 নম্বরের উত্তর তোমরা হচ্ছে বুঝবে। 40 টাকা লাভ হয় 10 টাকা, 1 টাকা লাভ হয় কত? 10 ভাগ 40 টাকা। আর শতকরা যেহেতু, তাহলে 100 টাকা লাভ হয় কত? 10 ভাগ 40 গুণ হচ্ছে কত? 100, ঠিক আছে? তাহলে আমরা যদি কাটাকাটি করি, দেখো 10 দ্বারা কাটলে থাকে এখানে কত? 10, এখানে 10 দ্বারা কাটলে থাকে 4। তারপর এটাকে যদি আমরা 10 দ্বারা কাটি, 2 দ্বারা কাটি, থাকে কত? 5। এটাকে 2 দ্বারা কাটলে থাকবে 2। আবার এটাকে 2 দ্বারা কাটলে 1, এটাকে 2 দ্বারা কাটলে থাকে কত? 5। তাহলে সমান সমান কত হচ্ছে? 5 5 আর 25। তাহলে আমাদের শতকরা উত্তরটা কত হচ্ছে? প্রথমটা 25%, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? 25 টাকা। আর পার্সেন্টেজে বললে সেটা কত? 25%। তারপর আসে 17 নাম্বার, 5,4,3 সংখ্যা তিনটির যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে 5x4x3 মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে? তো ঘনক হচ্ছে কোনগুলো? এগুলো হচ্ছে ঘনক, ঠিক আছে? যে বিভিন্ন আকৃতি হতে পারে, জাস্ট এখানে বোঝার জন্য দিলাম একটা। এরকম একটা ঘনক তৈরি করবে যার ধার হচ্ছে কত? 543, তার মানে কত? 12। 12 যদি ধার হয়, এর আয়তন কত হবে? 12 কিউব, যত হয় এত। তো এরকম হচ্ছে ঘনক তৈরি করতে আমাদের এই মাপের কয়টা ঘনবস্তুর প্রয়োজন হবে? তোমাদের বই একটা ছক আছে, ছকের থেকে এই প্রশ্নটা করা হয়েছে। তো এটার অ্যান্সার হবে কত? 6, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 6। এটা হচ্ছে 17 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসো পরের প্রশ্নে যাই আমরা। তাহলে 6টি ঘনবস্তুর প্রয়োজন হবে। 18 নাম্বার, 5.5 -5.5 এবং -6.5, 6.5 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? দেখো কীভাবে করবে। এটা হচ্ছে x1, এটা যদি x2 হয় তাহলে আমরা কি জানি? এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত? 5.5 যোগ -6.5 ভাগ হচ্ছে 2, কমা এটা যদি y1 হয়, অন্য কালারতে লিখি, আর এটা যদি y2 হয় তাহলে আমরা কী জানি? y1 + y2, তার মানে -5.5 + 6.5 ভাগ হচ্ছে 2। তাহলে কত থাকে যদি খেয়াল করো, উপরে থাকবে কত? 5.5 থেকে 6.5 বিয়োগ করবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে -1/2, আর এখানে থাকে কত? 1/2, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত আমাদের? -1/2, 1/2। আমরা 18 নাম্বারটার সমাধান করে ফেললাম। তুমি চাইলে এখানে 1/2 না লিখে পয়েন্ট টাকাও লিখতে পারো। পয়েন্ট টাকা লিখলে অ্যান্সারটা কত হবে? -0.5, 0.5, ঠিক আছে? একই কথা, এটাও লিখলে সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর। 19 নাম্বারটা দেখো, 101101 ভিত্তিক এই সংখ্যাটিকে যদি আমরা MSB এর স্থানীয় মান অনুযায়ী লিখি তাহলে MSB এর স্থানীয় মান কত হবে? মানে মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু যেটা, এটা যদি আমরা এখানে লিখি আলাদা করে 101101, এই 1-এর জন্য কী লেখা যায়? 2^0। এই 0-এর জন্য লেখা যায় 2^1। এই 1-এর জন্য লেখা যায় 2^2। তারপর এই 1-এর জন্য লেখা যায় হচ্ছে 2^3। এই 0-এর জন্য লেখা যায় 2^4। এই 1-এর জন্য লেখা যায় কত? 2^5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? MSB 2^5, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটা।
পরের প্রশ্নে যাই আমরা 20 নাম্বার। 20 নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনো বৃত্তের ব্যাস যদি 7 সেন্টিমিটার হয় এর পরিধি কত? তাহলে এটা যদি একটা বৃত্ত হয় আমাদের, তাহলে আমরা জানি এটা হচ্ছে ব্যাসার্ধ, আর পুরোটা যখন বলবো আমরা সেটা হচ্ছে ব্যাস। এই ব্যাস দেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার, আমাদের বের করতে বলা হয়েছে পরিধি, ঠিক আছে? এখন আমরা জানি যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পুরো ব্যাসটা কত? 2r। আর আমরা জানি বৃত্তের পরিধি কত? 2πr। তাহলে এখানে কী লেখা যায়? 2r ইন্টু পাই। তাহলে 2r হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাসের মান দেওয়া আছে 7, তাহলে 7π। তোমরা চাইলে এটা অ্যান্সার রাখতে পারো, বা যদি এখানে মান বসাতে চাও ক্যালকুলেটারে 7 ইন্টু 3.1416 এই মানটাও বসিয়ে দিতে পারো। এই মানটা বসিয়ে দিলে ক্যালকুলেটারে মান আসবে কত? 21.99, ঠিক আছে? তুমি 7πও রাখতে পারো, 21.99ও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা পরের প্রশ্নে যাই, 21 নাম্বারটা। 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। এখন প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে এন এর মান কত হবে ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের অত বড় অঙ্ক করা দরকার নেই। 1 নম্বরের প্রশ্ন, আমরা হচ্ছে একটা শর্টকাটের হিসাব যদি করি, আমাদের সময়কাল কত এখানে? 5 বছর, ঠিক আছে? আর মুনাফা হিসাব করা হয় প্রতি 6 মাস অন্তর। তো আমরা জানি 1 বছরে মাস হয় কয়টা? 12টা। এখন প্রতি 6 মাস পর পর যদি আমরা মুনাফা দিই, তাহলে আমাদের মুনাফা লাগবে কটা? প্রতি বছরে 2টা করে মুনাফা লাগবে, তাই তো? তো 1 বছরে যদি 2টা মুনাফা লাগে, 5 বছরে মুনাফা লাগবে কয়টা? 2 গুণ 5, তার মানে 10টা মুনাফা লাগবে। তাহলে আমাদের 21 নম্বর প্রশ্নের উত্তর কি? আমাদের এন এর মান কত হবে? এন সমান হচ্ছে 10, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আসলে আমরা 22 নাম্বারটা যাই। 0,0 এবং 4,0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত? দেখো, ঢালের একটা সহজ সূত্র হচ্ছে কি, এটা যদি x1 এটা x2 হয়, এটা y1 এটা y2 হলে ঢাল সমান আমরা কী লিখতে পারি? m সমান কি? y2 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে x2 মাইনাস x1। এখন দেখো, y2 মাইনাস y1 তার মানে কত? 0 মাইনাস 0, আর নিচে হচ্ছে x2 মাইনাস x1 তার মানে 4 মাইনাস 0, তাহলে কত থাকে? 0/4। 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ করো না কেন অ্যান্সার হবে কত? 0। তাহলে আমাদের সঠিক উত্তর কত এখানে? সঠিক উত্তর হচ্ছে আমাদের 0, ঠিক আছে? এই যে সরলরেখার ঢাল কত? 0। আসলে পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন 23 নাম্বার, বিট এর পূর্ণরূপ কী? তাহলে বিটের পূর্ণরূপ হচ্ছে কি? বাইনারি ডিজিট। বাইনারির BI আর ডিজিটের হচ্ছে T, এই মিলে হচ্ছে কি? বাইনারি ডিজিট। তারপর দেখো 24 নাম্বার, n সংখ্যক উপাত্তকে মানের ক্রমানুসারে সাজানো হলে এবং n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে? অর্থাৎ ধরো আমাদের যদি এখানে 10টা মান থাকে তাহলে হবে না, n হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে যদি 11টা মান থাকে, সেটাকে মানের ক্রমানুসারে আমরা সাজাবো। সাজানোর পর আমরা হচ্ছে মধ্যক বের করবো, কততম মানটা মধ্যক হবে? ষষ্ঠ। কারণ ষষ্ঠ কীভাবে বুঝবো? এমনি চোখের আন্দাজে বুঝতে পারছো যে 11টা থাকলে মাঝখানেটা কিন্তু 6 নাম্বারই হবে, কিন্তু সেটা চোখের আন্দাজে করলে তো হবে না। সূত্রটা কি? সূত্র হচ্ছে n+1/2। তুমি যদি এখানে n এর মান 11 বসাও, যেহেতু 11টা পদ ছিল, তাহলে কত হচ্ছে? 11 + 1/2, তার মানে 12/2, অর্থাৎ 6তম পদ, ঠিক আছে? এভাবে করে যে কোনোটাই, যত বিজোড় সংখ্যা হোক না কেন, যত বড়ই, আমরা খুব সহজে কিন্তু আমাদের মধ্যকটা বের করতে পারবো। প্রথম কাজ হচ্ছে কি? মানের ক্রমানুসারে সাজাতে হবে। সর্বশেষ 25 নাম্বার, শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM হলে এই L দ্বারা কী বোঝায়? এই L দ্বারা বোঝায় হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যেহেতু এটা মধ্যক নির্ণয়ের সূত্র, ঠিক আছে? ধরো মধ্যক শ্রেণীটা যদি আমাদের 60 থেকে 64 হয়, কথার কথা, তাহলে এখানে 60 হচ্ছে কি? L এর মান, ওকে? তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আমরা আগামী পর্বে এখানে খ বিভাগে মোট 13টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যার প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার করে। এই 13টা প্রশ্নের সমাধান আমরা করে দিব, হয়তো একটা পর্বে না হলেও 2টা পর্ব লাগলেও আমরা সেগুলো করে দিব। আর এখানে অনেকগুলো সমাধান এখনও বাকি আছে। নমুনা প্রশ্নপত্রে এরপর রয়েছে আমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন, যার ভিতর ভাগ আছে অনেকগুলো। তো আমাদের আরও কয়েকটা পর্ব লাগবে, আমরা হচ্ছে যে কয়টা পর্ব লাগুক না কেন তোমাদের এই নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধানটা করে দিব এবং ডিটেলসে কিন্তু আলোচনা করছি। যেমন তোমরা যদি খেয়াল করো, আজকে যে 10টা প্রশ্ন ছিল, এগুলো শুধু উত্তর দিলে কিন্তু 2 মিনিটও লাগতো না। এগুলো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমরা যতটুকু সম্ভব তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা কিন্তু অ্যান্সারগুলো করতে পারো। কারণ এবার কিন্তু আর হুবহু কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না, প্রশ্ন করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা, সো প্রশ্ন আগে পেয়ে যাওয়ারও কোনো চান্স নেই। তাই হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেওয়া শেষ হয়ে গেলে তোমাদের হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে সাজেশন আকারে কিছু প্রশ্ন দিব, সেগুলো করবে। আপাতত হচ্ছে এই ভিডিওগুলো দেখো আর বই পড়তে থাকো। আর শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে বহু নির্বাচনী প্রশ্নের এক কথায় উত্তর এই কাজগুলো করে ফেলেছি, বাকিগুলো খুব শীঘ্রই করব। তোমাদের যে বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর সমাধানগুলো কিন্তু করে দেওয়া আছে, তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকে
অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটা অধ্যায়ভিত্তিক প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমাদের এই ভিডিওগুলো তোমরা চর্চা করতে পারবে দেখে দেখে, ঠিক আছে, অঙ্কগুলো। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।